যারা জয়েন করেছেন বিটিসি একাডেমির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে সেশনটা আমরা শুরু করছি। দেখেন, আয়কর রিটার্ন হচ্ছে আয়কর ডিক্লারেশন। আমাদের যে ইনকাম ট্যাক্স পে করব, এটার মাধ্যম হচ্ছে আয়কর রিটার্ন। আমি তো প্রত্যেক বছরই নাগরিক হিসাবে, অ্যাজ এ রেসিডেন্স হিসেবে এদেশের সরকারকে বা রাষ্ট্রকে ট্যাক্স প্রদান করি। এখন আমার ট্যাক্স কত হবে, কিভাবে ট্যাক্সটা আমি পে করব, এটার বেসিস কি? বেসিস হচ্ছে রিটার্ন। রিটার্ন হচ্ছে এনবিআর কর্তৃক নির্ধারিত একটি ফরম্যাট, যে ফরম্যাটে আমি ডিক্লেয়ার করি যে আমার ট্যাক্স কত হয়েছে। এখন ইনকাম ট্যাক্স শুধু কিন্তু আপনার আয়ের সাথে রিলেটেড কোনো ইস্যুস নয়। অনেক সময় ইনকাম ট্যাক্সটা রিলেট করে ব্যয়ের সাথে, অনেক সময় ইনকাম ট্যাক্স রিলেট করে সম্পদের সাথে, তাই না? তাহলে ইনকাম ট্যাক্স রিটার্ন বলতে আমরা শুধু ইনকামের ডিক্লারেশন এটাকে বুঝি না। ইনকাম ট্যাক্স রিটার্ন বলতে আমরা আয়ের ডিক্লারেশন যেমন বুঝি, আমরা আমাদের ইনভেস্টমেন্ট এটারও ডিক্লারেশন, এটাও কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্নে থাকবে। এই রিটার্নে থাকবে আমার সম্পদ। দেখা যাচ্ছে আপনার একটা 5 তলার বিল্ডিং আছে, এটা আপনি রিটার্নে দেখাননি, হাইড করেছেন। আয়কর গোয়েন্দা যখন এটা ধরবে, তখন কিন্তু ওই বিনিয়োগের উপরে আপনাকে ট্যাক্স পে করতে হবে। কারণ ওই বিনিয়োগটাকে, অপ্রদর্শিত বিনিয়োগকে ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী এটা আয় আয় হিসেবে গণ্য হয়ে যাবে। তাহলে দেখেন, ছিল কিন্তু সম্পদ, বিনিয়োগ, এটা কিন্তু ইনকাম হিসেবে গণ্য হয়ে গেল, তার মানে এটাকে ট্যাক্স পে করতে হবে। ঠিক একইভাবে আপনার যদি দায় সঠিকভাবে পরিশোধিত না হয়, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দায়গুলোকে আমাদের দেখানো না হয়, বা আইনি প্রতিপালন না করা হয় লোনের ক্ষেত্রে, এটাও কিন্তু ইনকাম হয়ে যেতে পারে। আবার একইভাবে আপনার ব্যয় যদি সঠিকভাবে দেখানো না হয়, সেই ব্যয়ও কিন্তু আমাদের ইনকাম হিসাবে কাউন্ট হয়ে যেতে পারে। তাহলে আপনার একটি ব্যয় হয়েছিল, কিন্তু আপনি রিটার্নে সেই ব্যয়টি দেখাননি, তাহলে ওই ব্যয়টি কি হয়ে যাবে? ইনকাম হয়ে যাবে। যেমন আপনি জমি কিনেছেন, এখন জমি ক্রয়ের সময় আপনার রেজিস্ট্রেশন একটি কস্ট, একটি ব্যয় হয়েছে, কিন্তু সেই ব্যয়টি আপনি দেখান, হাইড করেছেন। তাহলে ওই ব্যয়টাও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট পরবর্তীতে আয় হিসেবে গণ্য করবে। আর এখন তো আমাদের সেকশন 8-এ আপনি দেখবেন এনবিআর কে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। সেখানে আয়কর গোয়েন্দার একটি পার্ট আছে, যে আইটিআইআইইউ। আগে তো শুধু সিআইসি ছিল, এখন আরো কিছু ডিপার্টমেন্ট আছে যারা আপনার প্রতিটি পদক্ষেপকে পর্যবেক্ষণ করছে। তাহলে অ্যাজ এ রেসিডেন্স হিসাবে আমাদের আয়, আমাদের বিনিয়োগ, আমাদের সম্পদ, আমাদের দায় এবং ব্যয়, এই 5টি বিষয়ের প্রপারলি ডিক্লারেশন দিতে হবে আমাদের ই রিটার্নের মাধ্যমে। এজন্য ই রিটার্ন এতই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি এখানে আমাদের কোনো ভুল হয়ে থাকে, পরবর্তীতে কিন্তু আমাদের জরিমানা দিতে হবে। এখন তো আমরা দেখি যে যেন তেন ভাবে আমাদের এই রিটার্নগুলো সাবমিশন হচ্ছে, কারণ 1,28,00,000 ব্যক্তির টিআইএন রয়েছে, এবং তার মধ্যে 62% দেখবেন এখন রিটার্ন সাবমিট করছে। রিটার্ন সাবমিটের বাহিরে আছে 62%, মানে 48% টিআইএনধারী রিটার্ন সাবমিট করছে। রেশিও অনুযায়ী 50%ও কিন্তু এখন, সরি 38, 50%ও কিন্তু আমাদের এখন রিটার্ন সাবমিট করে না। এর পার্সেন্ট হচ্ছে 38%। 38 থেকে 40% টি আইনধারী ব্যক্তি এখন রিটার্ন সাবমিট করছে। এবং যারা করছেন এর মধ্যে আপনি প্রায় 80 থেকে 90% রিটার্নে দেখবেন গরমিল আছে, ভুল ভ্রান্তি আছে, বিভিন্ন ধরনের প্রবলেম আছে। আমরা যখন এই রিটার্নগুলো ভেরিফাই করি, তখন আমাদের চোখেই অনেক ভুল ধরা পড়ে। আর এনবিআর যখন ভেরিফাই করবে, তখন তো অবশ্যই তারা ভুল খুঁজে বের করবে। তাদের চেষ্টাই থাকে এটা। অনেকে দেখা যাচ্ছে বাড়ি দেখিয়েছে, বাড়ির বিনিয়োগটা সঠিকভাবে দেখাতে পারেনি। অনেকের লোনটি সঠিকভাবে প্রেজেন্ট হয়নি, তার এক্সপেন্ডিচারগুলো আন্দাজে দেখিয়েছে, আইনগতভাবে হয়নি। তাহলে সম্পদ কিভাবে দেখাবে? এর জন্যই তো আমাদের আইনের সেকশন আছে, রুলস আছে। আমাদের সেকশন 167 এখানে বলা আছে সম্পদ কিভাবে দেখাতে হবে, সেকশন ধারা। ব্যয় কিভাবে দেখাতে হবে 168। তাহলে এই ধারাগুলো অনুযায়ী তো আমার ব্যয় দেখাতে হবে, এবং সেখানে কিছু রুলস আছে, আপনাকে বুঝতে হবে ব্যয় নিয়ে এনবিআর কোন কোন পয়েন্টে আপনাকে কোয়ারিজ করবে।
এটাও কিন্তু এনবিআর নির্ধারণ করেছে যে ট্যাক্স রিটার্নে ব্যয় নিয়ে এই বিষয়গুলোকে দেখতে হবে, আয় নিয়ে এই বিষয়গুলোকে দেখতে হবে, সম্পদ নিয়ে এই বিষয়গুলোকে দেখতে হবে। সো আমরা যদি রিটার্ন করার সময় ওই সমস্ত বিষয়গুলোকে আগে থেকেই ঠিক করে দেই, তাহলে তো আমাদের কোশ্চেন থাকে না। সো আমরা সেভাবে অগ্রসর হব যাতে রিটার্নটা আমাদের স্বচ্ছ হয়। এখন আমরা দেখেন, এই যে রিটার্ন আমাদের তো অলরেডি এই যে অগস্ট মাস চলে, এখন তো রিটার্নের আমাদের একটু ইনসেনটিভ দেওয়া হয়েছে, যদি আমরা এটা আগে দিতে পারি, সেপ্টেম্বরের মধ্যে যদি রিটার্ন দিতে পারি, তাহলে আমরা রিটার্নের সহিত যে ট্যাক্সটা পে করব, এখানে আমাদের অনেকেই মনে করছেন যে টোটাল পেবল ট্যাক্স না, ট্যাক্স পেইড উইথ রিটার্ন, রিটার্নের সাথে আমাদের যে টাকা ট্যাক্স পেইড হওয়ার কথা, সেখান থেকে আমরা কিন্তু 5% অথবা সর্বোচ্চ 25,000 টাকার একটা বেনিফিট পেতে পারি। এই 5% অথবা সর্বোচ্চ 25,000 টাকা। এই জন্য আমাদের আর্লি রিটার্ন সাবমিট করতে হবে এবং সেপ্টেম্বরের মধ্যেই। এজন্য আমাদের কোর্সটা কিন্তু এর মধ্যেও আমাদের চলে আসবে যে যারা রিটার্ন সাবমিট করতে চান, যে সকল করদাতা, তারা যেন আর্লি করেন, একটু হলেও বেনিফিটেড হবে আইনগতভাবে। আমাদের এই জুলাই থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন সাবমিট করলেই তিনি এই ইনসেনটিভটা পেয়ে যাচ্ছেন। আর যদি 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বরের মধ্যে তিনি রিটার্ন সাবমিশন করেন, তাহলে তিনি কিন্তু অতিরিক্ত কোনো সুযোগ পাচ্ছেন না, আবার জরিমানাও দিতে হচ্ছে না। মানে এটা একটা নিরপেক্ষ টাইপের হয়ে যায়, তাই না? এখন আমাদের পরামর্শ হচ্ছে আপনারা আর্লি রিটার্ন সাবমিট করেন। 1 জুলাই থেকে অলরেডি শুরু হয়েছে, আপনি 31শে সেপ্টেম্বরের মধ্যে আপনার রিটার্নটি সাবমিশন করেন, তাহলে আপনি একটা এক্সট্রা ইনসেনটিভ পান, এক্সট্রা বেনিফিট পান। এটা আমাদের একটি বিষয়। কিন্তু এখন আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো, যদি আপনি ডিলে রিটার্ন সাবমিট করেন, দেরি করে ফেলেন জানুয়ারি থেকে 31 মার্চ, তাহলে কিন্তু আপনাকে মিনিমাম 3,000 টাকা অতিরিক্ত ট্যাক্স দিতে হবে। আপনার ট্যাক্সের 2% অথবা 3,000, যাহা অধিক। তার মানে আপনার যদি ট্যাক্স নাও আসে, তারপরেও আপনাকে মিনিমাম 3,000 টাকা পেনাল্টি দিতে হচ্ছে। ঠিক একইভাবে যদি 1 এপ্রিল থেকে 30শে জুনের মধ্যে সাবমিট করেন, আপনাকে 5% অথবা 5,000 টাকা, যাহা অধিক, এই অতিরিক্ত অংশটা আপনাকে ট্যাক্স পে করতে হচ্ছে। ট্যাক্স জিরো আসছে, কিন্তু অ্যাডিশনাল ট্যাক্স, অতিরিক্ত ট্যাক্স 5,000 চলে আসছে মিনিমাম। এজন্য আমাদের আর্লি রিটার্ন তৈরি করতে হবে এবং কোনোভাবেই আমাদের ডিসেম্বরের পরে যাওয়ার সুযোগ নেই। তবে এখানে একটি কথা অনেকে প্রশ্ন করেছেন, আমরা যদি এই দ্বিতীয় কোয়ার্টার, তৃতীয় কোয়ার্টার অথবা চতুর্থ কোয়ার্টারে রিটার্ন সাবমিট করি, তাহলে আমরা রিবেট পাবো কিনা, আয়করের যে অন্যান্য যে সুবিধা আছে, ট্যাক্সের যে ডিসকাউন্টের সুবিধা আছে, এটা পাবো কিনা? হ্যাঁ, এটা অবশ্যই আপনি পাবেন। এবং এমনকি যদি এর পরবর্তী বছর রিটার্ন সাবমিট করেন, তাহলে আপনি এই রিবেটের সুবিধা পাবেন, অব্যাহতির সুবিধা পাবেন। এক্ষেত্রে আপনার কোনো সুবিধা বাতিল হবে না। এখন টোটাল আমাদের যে ট্যাক্স ডেটা ছিল 30শে নভেম্বর, এখন ট্যাক্স ডেটা থাকছে না, এখন সারা বছরই, অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ারের মধ্যেই আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন, এই একটা সুযোগ তৈরি হয়েছে। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে, আমরা রিটার্ন সাবমিশন যেহেতু এখনই শুরু হয়েছে, এখনই করতে পারছেন এবং এই রিটার্ন মোটামুটি এখন কাজ করছে পারফেক্টলি। হ্যাঁ, তবে কিছু বিষয় আছে যেগুলো আমরা প্রস্তাবনা দিয়েছি যে এগুলো পরিবর্তন হওয়া প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ চলছে। হয়তোবা এই বিষয়গুলো পরিবর্তন হবে। আমরা যারা ট্যাক্স লয়ার আছি, ট্যাক্স প্র্যাকটিস করি, তারা এই বিষয়গুলোকে ফিল করছি এবং বিজনেস ম্যান সব বিভিন্ন মহলে এই বিষয়গুলো আলোচনা হচ্ছে। তার মধ্যে আপনারা জানেন 1 নম্বর পয়েন্ট হচ্ছে টার্নওভার ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স, সঞ্চয়পত্রে যে ফাইনাল ট্যাক্সের বেনিফিট, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। হয়তোবা এখানে কোনো পজিটিভ রেজাল্ট আসতে পারে, সম্ভাবনা আছে। এজন্য আমরা এখনো ব্যবসায়ীদের রিটার্নটি পূর্ণাঙ্গভাবে সাবমিট করছি না, যাদের এই প্রবলেমটা আছে। হয়তোবা এখানে কিছু আপডেট আসবে এবং আসলেই আপনারা জানতে পারবেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে এই বছর যে অর্থ আইনটি হয়েছে, এখানে আসলে ইনকাম ট্যাক্সের ব্যাপক পরিবর্তন হয়েছে। টার্নওভার ট্যাক্স নিয়ে আপনারা বলছেন, টার্নওভার ট্যাক্স হচ্ছে আমাদের 163 সেকশনে যে মিনিমাম ট্যাক্স ছিল, সেখানে মিনিমাম ট্যাক্সকে বাতিল করে টার্নওভার ট্যাক্স করা হয়েছে, এটা 1% করা হয়েছে। টার্নওভার ট্যাক্সটা হচ্ছে বেসড অন সেল 1%।
সো এটা আমরা চাচ্ছি যে গত বছর ছিল প্রোপাইটারের ক্ষেত্রে 4 কোটি টাকার ইনকাম হলে তার জন্য 1%, 163 সাবসেকশন 5 যা ছিল আমরা চাচ্ছি ওটাই যাতে বহাল থাকে। ঠিক আছে, এখন 1% যাতে অনেক বেশি হয়ে যায়, যাদের দেখা যাচ্ছে 50 লাখ টাকা সেলস হয়েছে তাদের কিন্তু 1%-এ অনেক টাকা ট্যাক্স চলে আসছে, তাই না? যাদের 1 কোটি সেল হয়েছে 1%-এ কিন্তু 1 লাখ টাকা ট্যাক্স চলে আসছে। এখন 1 কোটি সেল হলে অনেক সময় দেখা যাচ্ছে তার 5 লাখ টাকাই প্রফিট হয়নি, এরকম হতে পারে বিজনেসের ন্যাচার অনুযায়ী। এখন 5 লাখ টাকা প্রফিট হয়নি কিন্তু 1 লাখ টাকা ট্যাক্স যত বেশি হয়ে যাচ্ছে। সো এগুলোকে পরিবর্তনের জন্য আমরা কিন্তু কাজ করছি, দেখা যাক কি হয়। এখন আসেন, আমরা মোটামুটি ট্যাক্স রিটার্ন কখন দিতে হবে বুঝতে পারলাম। এখন আমাদের বেসিক যে আজকে কোর্সটি আছে এটা হচ্ছে ই রিটার্ন নিয়ে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ই রিটার্নে সমস্ত বিষয়গুলো আপডেট চলে এসেছে। সো আপনি যখন ই রিটার্ন নিয়ে কাজ করবেন, আগে বুঝতে হবে যে ই রিটার্নে আমাদের কয়েকটি ধাপ আছে, এখানে 7টি স্টেপ আছে। আমরা যখন ই রিটার্নে যাই, এই যে আমাদের ই রিটার্নের জন্য যে ওয়েবসাইটটি আছে, সেখান থেকে আমরা ই রিটার্নে যাব। দেখেন এখানে লিখতে হয় আর ইউ রেজিস্টার্ড। আমরা যারা ই রিটার্ন প্র্যাকটিস করবো আমরা রেজিস্টার্ড আছি অলরেডি 3টি। এরপরে ই রিটার্নের এই সফটওয়্যার আমাদেরকে নিয়ে যাবে ই ট্যাক্স nbr.gov.pt, এই ওয়েবসাইট। এইটা দিয়ে কিন্তু আমরা ই রিটার্নের সমস্ত কাজগুলো সম্পাদন করব। এখানে আপনাদের যদি রেজিস্ট্রেশন না থাকে রেজিস্টার করে নিতে হবে। এখানে দেখেন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, যারা আমার সাথে এই কোর্স করবেন ই রিটার্ন প্র্যাকটিস করবেন তারা অবশ্যই একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। যদি আপনার নিজের টিআই না থাকে তাহলে আপনার কোনো করদাতা অথবা আপনার রিলেটিভ যারা আছে তাদের যে কোনো একজন টিআইএন দিয়ে আপনি একটি অ্যাকাউন্টস তৈরি করবেন, এটা ফর প্র্যাকটিসের জন্য, যাতে করে আমার সাথে কেসগুলো আপনি একই সাথে প্র্যাকটিস করতে পারেন। ল্যাপটপে বসে আমি যেভাবে কাজ করাচ্ছি একসাথে দেখে, এবং আমার এই ক্লাসগুলো তো রেকর্ডেড থাকতেছে। সো প্রত্যেকটি রেকর্ডেড দেখে কিন্তু আপনি ই রিটার্ন ফুললি শিখতে পারবেন। কারণ ই রিটার্ন শেখাবো আমরা আইন দিয়ে, আমরা শুধুমাত্র যে কিছু তথ্য চাওয়া, বিষয়টি এরকম নয়। আমাদের প্রত্যেকটি তথ্যের বেস হচ্ছে ল। আমরা আইনগত রিটার্ন তৈরি করতে চাই, কিন্তু আমরা যে স্বাভাবিক যে রিটার্ন সেই রিটার্নটি নয়। দেখেন ই রিটার্নে যখন আপনি যাবেন, যাওয়ার পরে আপনার এটা ইন্ট্রো পেজ চলে আসলো, সেখানে আপনি অ্যাসেসমেন্ট ইয়ারটা দেখবেন, উপরে লেখা আছে অ্যাসেসমেন্ট ইয়ার 2026-27। আপনি চাইলে, যেহেতু ই রিটার্ন ইতিমধ্যে 3 বছর হয়েছে, 24-25, 25-26 রিটার্ন অনলাইনে সাবমিট করতে পারবেন। আমরা দেখাচ্ছি এখন 26-27টি, বাট 24-25, 25-26 এই রিটার্নটি সাবমিট করলে এটা হবে নর্মাল রিটার্ন বা সাধারণ রিটার্ন। এটি কিন্তু আমাদের সেলফ রিটার্ন হবে না। কেন হবে না সেই বিষয়গুলো আমি আসছি। দেখেন আমরা প্রথমত রেগুলার রিটার্ন দিব, মানে বকেয়া রিটার্ন না, প্রিভিয়াস রিটার্ন না। আমরা এখানে যাব, যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আমাদের কিছু বেসিক ইনফরমেশন এগুলো বোঝা এই রিটার্নের, যেমন অ্যাসেসমেন্ট ইনফরমেশন। অ্যাসেসমেন্ট ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো বোঝা প্রত্যেকটি পয়েন্ট। এখানে আমাদের রিটার্ন স্কিম কোন সেকশনে কোন মাধ্যমে আমি রিটার্নটি সাবমিট করব। যদি আমি 26-27 রিটার্ন সাবমিট করি তখন এটা অবশ্যই সেলফ হবে। সেলফ অর্থাৎ আমাদের আইনের সেকশন হচ্ছে 180। তাহলে আমাদের আইনে এটাকে সেকশন 180-তে সেলফ রিটার্ন সম্পর্কে বলা আছে 180 ধারায়। দেখেন, তাহলে আমাদের এই রিটার্ন স্কিমের দুটি সেকশন, একটা হচ্ছে 180 ধারায় একটা, আর একটা হচ্ছে সেকশন 175 ধারায় একটা। আমরা এই দুটি ধারা সম্পর্কে জানতে হবে। আমি আজকে ক্লিয়ারলি ডিসকাস করছি না, জাস্ট বোঝার জন্য যে প্রথমত এই যে সেলফ রিটার্নের বেনিফিট কি এবং সেলফ রিটার্ন দিলে কি কি ফ্যাসিলিটি পাবো। 180-তে আমরা কিছু সুযোগও পেতে পারি সেলফ রিটার্ন দিলে, এবং সেলফ রিটার্ন দিলে সেলফ রিভাইজের অপশন আছে 182-তে। তাহলে এই সেকশনটা পুরোটাই বোঝা যে এই সেকশনে আমাদের রিটার্নের সাথে কি কি বেনিফিট আছে। এবং 175 অর্থাৎ 175 ধারা, এখানে আমাদের কিছু অসুবিধা আছে, কিছু পেনাল্টি আছে। কত টাকা পেনাল্টি, ট্যাক্স ক্যালকুলেশনের কি চেঞ্জেস আসে, কোন অব্যাহতিগুলো আমরা পাবো না, কোন বিষয়গুলো আমরা সুযোগগুলো পাবো না, এগুলো বোঝা। এবং এটার অ্যাসেসমেন্টটা কিভাবে হবে,
কারণ এই অ্যাসেসমেন্টটা শুধু আমরাই তো করব না, আমরা জমা দেওয়ার পরে সার্কেল করবে, সেখানে কিভাবে হিয়ারিং হবে, কিভাবে অ্যাসেসমেন্টগুলো হবে, এই টোটাল সেকশনটা আপনাকে ভালো করে বোঝায়। তো এটা আমরা পরে আসবে। এরপর হচ্ছে ইনকাম ইয়ার। দেখেন, ইনকাম ইয়ারটা আসলে কি? ইনকাম ইয়ারটা আমাদের বুঝতে হলে আমাদের ফিসক্যাল ইয়ারটা বুঝতে হবে, অর্থ বছরটা কি। আমাদের ট্যাক্সের সমস্ত হিসাব কিন্তু অর্থ বছর অনুযায়ী হয়, ক্যালেন্ডার ইয়ার অনুযায়ী হয় না, ফিসক্যাল ইয়ারে হয়। অর্থাৎ 1 জুলাই থেকে পরবর্তী 30 জুন পর্যন্ত যে সময়কাল, এই সময়কালকে বলা হয় আর্থিক বছর, অর্থ বছর, ফিসক্যাল ইয়ার। এই অর্থ বছরটা হলো সরকার তার আয় ব্যয়, তার বাজেট, এর যে ক্যালকুলেশন করে, এটা মূলত ফিসক্যাল ইয়ার হয়। এজন্য আমাদের ইনকাম ট্যাক্সও যেহেতু সরকারের আয়ের সাথে সম্পৃক্ত বিষয়, এজন্য এটাও কিন্তু ফিসক্যাল ইয়ারে হয়। 1 জুলাই 25 থেকে 30 জুন 26, এই যে যে একটি অর্থ বছর। তবে এটা কিন্তু ফিক্সড না, অর্থ বছরের টাইম ডিউরেশন কিন্তু কমতে পারে। কিভাবে? ধরেন, অনেক সময় আমাদের এই যে অর্থ বছর কিভাবে আমাদের কাউন্ট করতে হবে, এটা আইনি বিষয় আছে। আপনার দেখা যাচ্ছে বিজনেসটা শুরু করেছেন, নতুন বিজনেস, নতুন করে শুরু করেছেন জানুয়ারি থেকে, বা আপনার চাকরি হয়েছে জানুয়ারি থেকে, তাহলে জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই 6 মাসেই আপনার জন্য ইনকাম ইয়ার হতে পারে। ইনকাম ইয়ার যে 1 বছরই হবে বিষয়টি এরকম নয়। তো এই ব্যতিক্রমগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এরপর আরেকটি প্রশ্ন করে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এটাও আমাদের বুঝতে হবে যে এই রেসিডেন্স বলতে কোন রেসিডেন্সকে বোঝানো হচ্ছে। এটা কি নিবাসী নাকি অনিবাসী, না অনিবাসী বাংলাদেশি? এটার ডেফিনিশন আমাদের সেকশন 245-এ আছে। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এরপরে আরেকটি ইনকাম আছে, ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম। আমাদেরকে এই অ্যাসেসমেন্ট ইনফরমেশন দিতে হলে প্রথমে এই কোয়ারিজগুলো করতে হয়। আপনাকে প্রশ্ন করবে যে আপনার কোনো ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম আছে কিনা। এই এক্সাম্পটেড ইনকাম বলতে আইন কি বোঝাচ্ছে, এটা তো আগে আমাদের বুঝতে হবে। দেখেন, এই এক্সাম্পটেড বলতে আইন কিন্তু বোঝাচ্ছেন না যে কোনো পোর্শন এক্সামশন বা আংশিক এক্সামশন। যেমন ধরেন আপনি স্যালারি ইনকাম করেছেন, সেখানে কিন্তু একটি অংশ আপনার অব্যাহতি আছে। যেমন বলা আছে 1/3 অথবা 5 লাখ টাকা নন গভর্নমেন্ট এমপ্লয়ির জন্য এক্সামটেড। এই এক্সামশনকে এখানে আমরা ইয়েস মার্ক করব না। এখানে বলছে এক্সামশন এমন কিছু এক্সামশন যে ইনকামগুলোকে আইন অনুযায়ী সম্পূর্ণ এক্সামশন দেওয়া হয়েছে। যেমন ধরেন পেনশনার, তিনি যাই পেনশন পাচ্ছেন না কেন, এ টোটাল এক্সামশন, এটাকে বলা হচ্ছে ফুললি এক্সামটেড ইনকাম। তাহলে তিনি এখানে ইয়েস মার্ক করবেন, এটা আংশিক এক্সামশন নয়। এরপরে দেখেন হেডস অফ ইনকাম সম্পর্কে আমাদের তথ্য দেওয়া হবে যে আপনার ইনকাম হেডস কোনটি। এখানে আমরা টোটালি দেখবেন এই এক্সামশনকে যদি আমরা 1 নম্বর হেডস ধরি, আর এখানে বেসিক হেডস আছে 60টি, এখানে আছে 60টি, তাহলে 7 আর 1 8টি। এরপরে আরো 4টি সোর্স আছে, যেমন পার্টনারশিপ ফার্মের পার্টনার হিসেবে আপনার আয়ের অংশ, অথবা অ্যাসোসিয়েশন অফ পার্সনের মেম্বার হিসেবে আপনার আয়ের অংশ, এবং আপনার এমন কিছু ইনকাম যা বাংলাদেশের বাইরে থেকে হয়েছে, এটা ট্যাক্স এক্সাম্পটেড নয়, অর্থাৎ ফরেন রেমিটেন্স নয়। ফরেন রেমিটেন্সের জন্য যে শর্ত প্রযোজ্য, সেই শর্ত প্রতিপালন করা হয়নি। বিদেশে ব্যবসা থেকে ইনকাম আছে, বিদেশে আপনার প্রপার্টি রেন্ট থেকে ইনকাম আছে, সেই ইনকামগুলোকে আমরা ইনকাম আর্নড আউটসাইড বাংলাদেশ বলবো। আর এই যেমন ফুল এক্সামশন ফ্রিল্যান্সিং ইনকাম, আইটি ইনকাম আমাদের বলা আছে, এটা কিন্তু এক্সামটেড। সেই ইনকামগুলো ফরেন রেমিটেন্স, সেই ইনকামগুলো কিন্তু আমাদের এখানে চলে আসবে, কারণ এই ইনকামের উপর আমার কোনো ট্যাক্স অ্যাপ্লাইড হবে না। এরপর হচ্ছে মাইনর অথবা স্বামী স্ত্রীর আয়ের অংশ, যদি তাদের আলাদা করে ট্যাক্স রিটার্ন না থাকে। এবং আরেকটি আয় আছে যেটা আমাদের ফার্স্ট শিডিউলে বলা আছে, এটা হচ্ছে ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম। দেখেন, তাহলে এখানে কিন্তু প্রথম তফসিল আমাদেরকে বুঝতে হবে। এই এক্সামশন ইনকাম বোঝার ক্ষেত্রে আমাদের 6 শিডিউল বুঝতে হবে। এখন আমরা যদি আইন না বুঝি, কম্পিউটারের দোকান থেকে কিন্তু আমাদের এই রিটার্ন কখনোই দেওয়া পসিবল না। কারণ এইটা বুঝতে হলে আমার এক্সামটেড ইনকাম আছে কিনা, এটা আমাদের ষষ্ঠ তফসিল নির্ধারণ করবে।
আমার প্রথম তফসিল এই বিষয়টি আছে। তাহলে এই ধরনের কিছু বেসিক ইনফরমেশন আছে, আমরা আজকে ডিসকাস করছি না, আজকে যা দেখানোর জন্য যে এইটার সমাধান করেই কিন্তু আমাদেরকে রিটার্নের মূল অংশে ঢুকতে হবে। যখন রিটার্নের মূল পার্টে আমরা চলে যাব, আমরা এই প্রত্যেকটি পার্ট আপনাদের স্পেসিফিক আলোচনা করব, তখন আরো কিছু কোয়ারিজ চলে আসে। যেমন আপনার ট্যাক্স রিবেট আছে কিনা, আপনার কোনো ইনভেস্টমেন্ট আছে কিনা। এখন এই ইনভেস্টমেন্ট বলতে কোন ইনভেস্টমেন্ট বোঝাচ্ছে, এটাও আমাদের ষষ্ঠ তফসিলে দেওয়া আছে কিছু লিস্ট, এবং এছাড়াও দেওয়া আছে কিছু লিস্ট। ঠিক আছে, সেখানে আমরা বিনিয়োগ করেছি কিনা সেই তথ্যগুলো চাওয়া হচ্ছে। এরপরে দেখেন IT10B রিকোয়ারমেন্টস, এই যে যে বললাম, এখন আমাদের আইনে একটি চেঞ্জেস এসেছে। যদি কোনো করদাতা IT10B বা IT10BB এটা সাবমিশন না করে রিটার্নের সাথে, অথবা পূর্ণাঙ্গভাবে ডেসক্রিপ্টেড ওয়েতে এটা উল্লেখ না করে, তাহলে তার রিটার্নটি অসম্পূর্ণ রিটার্ন হিসেবে গণ্য হবে। অর্থ আইন 26-এ কিন্তু আমাদের এই পরিবর্তনটি এসেছে। So এটা আমাদের বুঝতে হবে। তো এখানেও আমাদের কিছু ইয়েস নো দিয়ে কিছু আনসার করতে হবে। এই সমস্ত প্রসিডিং যাওয়ার পরেই কিন্তু আমরা মূল রিটার্নে ঢুকতে পারবো। তো দেখেন, এখানে টোটাল 60টি স্টেপ অতিবাহিত করতে হয় আমাদের রিটার্ন সাবমিট করতে হলে, যে কোনো রিটার্ন সাবমিট করতে হলে। 1 নম্বর পয়েন্ট কি, আমরা কিছু বেসিক ইনফরমেশন আমরা দেখলাম, এটাকে বলা হয় অ্যাসেসমেন্ট সম্পর্কিত ইনফরমেশন। 1 নম্বরে এই তথ্যগুলো জানতে হবে। অ্যাসেসমেন্ট সম্পর্কিত যে ইনফরমেশন, এইটা আমাদের বুঝতে হবে। যেমন অ্যাসেসমেন্ট ইয়ার, রিটার্ন দাখিলের সেকশন, যেগুলো তথ্য আমাদের চাওয়া হল। এরপর ইনকাম, আমাদের এই 13টি ইনকাম, যেমন আমরা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট দেখব, স্যালারি ইনকাম দেখব। এখন এই স্যালারি ইনকাম নিয়ে আইনে কোথায় কি বলা আছে, এছাড়াও তো কি বলা আছে, তফসিলে কি বলা আছে। এই স্যালারি ইনকাম বুঝতে হলে সেখানেও কিন্তু আমাদের অনেকগুলো আইনি বিষয় আছে, অনেকগুলো ধারার বিষয় আছে, অনেকগুলো বিষয়বস্তু এখানে জড়িত আছে। তাই এই বিষয়গুলোকে আমাদের প্রপারলি বুঝতে হবে, প্রপারলি অ্যাড্রেস করতে হবে। এরপরে রিবেট, এটার জন্য আমাদের ষষ্ঠ তফসিল বুঝতে হবে, এবং লিমিট আছে প্রত্যেকটি, কয়েকটি এসআরও আছে, সেই আইনগুলো বুঝতে হবে। এরপর কিভাবে আমরা IT10BB আমাদের এটা দিব, এটা আমাদের বুঝতে হবে। দেখেন, তাহলে আমাদের প্রথম 1 নম্বর স্টেপ অ্যাসেসমেন্ট ইনফরমেশন বোঝা, 2 নম্বর ইনকামের, তাহলে ইনকাম সম্পর্কিত সেকশনগুলো আমাদেরকে বোঝা। ইনকাম কিন্তু শুধু আমাদের আইনের ধারায় আছে বিষয়টা এরকম না, যেমন আমাদের 32 থেকে 67 পর্যন্ত আমাদের বেসিক ইনকাম হেড সম্পর্কে বলা আছে। তাহলে সেকশন, এখানে অ্যাপ্লিকেবল সেকশন হচ্ছে 32 থেকে সেকশন 67। এই সেকশনগুলোতে আমাদের আয় সম্পর্কিত বলা আছে আইনে। এখন এই প্রত্যেকটি আয়ের ক্ষেত্রে আমাদের আবার কিছু রুলস আছে, কিছু তফসিল আছে। যেমন এক্সামটেড ইনকাম আমাদের তফসিলে বলা আছে। আবার ফরেন ট্যাক্স রিলিফ, এটা আইনেও নাই, তফসিলেও নাই। যে ইনকাম আর্নড আউটসাইড বাংলাদেশ, এটা কোথায় বলা আছে? এটা আমাদের আলাদা একটি কন্ট্রাক্ট আছে, যাকে আমরা বলি DTAA, ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্টস, সেখানে বলা আছে। তাহলে এই প্রত্যেকটি বিষয় আমরা জানতে হবে, তারপরে তো আমরা ইনপুট দিতে পারবো, রিটার্ন করতে পারবো। ঠিক একইভাবে এই রিবেটের বিষয় আমাদের 6 শিডিউলে বলা আছে। এক্সপেন্ডিচারের বিষয়ে আমাদের অনেকগুলো নীতিমালা আছে, রুলস আছে, এবং আইনের সেকশন আছে 168 সেকশন। অ্যাসেট লাইবিলিটির বিষয়, যেমন আমাদের এই যে অব্যাহতি ইনকাম, সেটা কিন্তু আমাদের 76 সেকশনে বলা আছে। আবার একটু বলি, 76 সেকশন, এই 76-এর আন্ডারে আবার আমাদের ডেসক্রিপ্ট লিস্ট দেওয়া আছে ষষ্ঠ তফসিল। তাহলে অনেকগুলো বিষয় জড়িত আছে। এরপর অ্যাসেট লাইবিলিটি, এখানে তো অনেক বড় বিষয়, কারণ এই রিটার্নের মেইন করিস থাকে, বা রিটার্নের মেইন কোশ্চেনেবল পার্ট থাকে আমাদের অ্যাসেট নিয়ে এবং লাইবিলিটিস নিয়ে। আপনার ইনকাম নিয়ে যত কোশ্চেন থাকে, এর থেকে বেশি করিস থাকে আমাদের অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস নিয়ে। কারণ অ্যাসেট লাইবিলিটিগুলো কিন্তু আমরা সঠিকভাবে উল্লেখ করতে পারি না। আমরা ম্যাক্সিমাম রিটার্নে দেখি এই বিষয়গুলো ভুল। অনেকে দেখা যাচ্ছে ভ্যালু উল্লেখ করেন নাই, ভ্যালু উল্লেখ করলেও সঠিকভাবে করতে পারেন নাই। আহ, এটা বাড়ি নির্মাণ খরচ দিয়েছেন, পিডব্লিউডি রেট অনুযায়ী হয় নাই। এখন কিন্তু আমাদের আইনে স্পষ্ট বলা আছে এই নির্মাণ ব্যয়গুলো
হতে হবে অ্যাজ পার পিডাব্লিউডি রেস্ট অনুযায়ী। এটা হয় নাই। এরপরে আসেন আমাদের ট্যাক্সের যে ক্যালকুলেশন গুলো আছে, এটা আমাদের এই জায়গাতে ট্যাক্সের ক্যালকুলেশন, আমরা ট্যাক্স, এটা একটা সাইকেল আছে, ট্যাক্স কিভাবে পেমেন্ট করতে হয়। আমাদের এখানে রেগুলার ট্যাক্স আছে, আমাদের এখানে দুইটি ক্ষেত্রে মাত্র এখন ফাইনাল ট্যাক্স আছে, আমাদের এখানে অ্যাডভান্স ট্যাক্সের বিষয় আছে, সার চার্জের বিষয় আছে, আমাদের রিবেট আছে, ট্যাক্স ডিসকাউন্ট। রিবেট আবার তিন ধরনের হয়, শুধু বিনিয়োগে রিবেট পাওয়া যায় বিষয়টি এরকম নয়, তিন প্রকার রিবেট আছে, ট্যাক্স ডিসকাউন্ট, ছাড়, এটা আইনে তিন ধরনের আছে। এক নম্বর হচ্ছে বিনিয়োগ, এক নম্বর, দুই নম্বর ফরেন ট্যাক্স রিলিফ, তিন নম্বর পার্টনারশিপ ফার্মের রিবেট। তিনটা রিবেট আছে, এটা আমাদের বুঝতে হয়। এরপর আমাদের বুঝতে হয় আমাদের পেবল ট্যাক্স, এটা কিভাবে নির্ধারণ হলো, এটা ক্যালকুলেট করতে হয়। এরপর আমাদের টিডিএস, এটা আমাদের বুঝতে হয়। উৎসে কর, আমাদের এই আইনের সেকশন 86 থেকে 139 আমাদের উৎসে করের বিধান আছে, এটা বুঝতে হয়। এরপর আমাদের অ্যাডভান্স ট্যাক্স বুঝতে হয়, আমাদের সেকশন বিশেষ করে 154, 154 সেকশন, 155 সেকশন, 152, 53 সব জায়গায় অগ্রিম করের বিধান আছে, অগ্রিম ট্যাক্স না দিলে পেনাল্টির বিধান আছে, তাই সেই বিষয়গুলো বুঝতে হয়। এরপর হচ্ছে সারচার্জ, অ্যাডিশনাল ট্যাক্স, সারচার্জ কিভাবে ক্যালকুলেট করা হয় এটাও বুঝতে হয়। আরেকটি বিষয় আমি মনে করিয়ে দিই, যে আমাদের অনলাইন রিটার্নে সমস্ত ক্যালকুলেশনগুলো অটোমেশনে হয় না, কিছু ক্যালকুলেশন আছে যেগুলো আমাদের হিসাব করে ফাইনালাইজ করে তারপরে ই রিটার্নে দিতে হয়। তার মানে এটা বোঝেন না যে ই রিটার্নের সমস্ত ক্যালকুলেশনগুলো অটো হয়ে যায়। কারণ আমাদের ট্যাক্স রেটের মধ্যে অনেক জায়গায় আছে রিডিউস রেট, হ্রাসকৃত কর হার, বা স্পেশাল বেনিফিট, স্পেশাল ট্যাক্স রেট। তো এই কোনো স্পেশাল ট্যাক্স রেট, কোনো রিডিউস রেটের ক্যালকুলেশন অনলাইনে হয় না, অটো হয় না। এটা আমাদের ক্যালকুলেশন করে জাস্ট অ্যামাউন্টটা উল্লেখ করতে হয়। এই জন্য অনেক ক্যালকুলেশন ব্যাকএন্ডে আছে, আমাদের করে তারপর রিটার্নে ইনপুট দিতে হয়। তো এটা আমরা কিভাবে করব যদি আমরা আইনগুলো না বুঝি? এরপরে এই সব ক্যালকুলেশন হয়ে যাওয়ার পরে আরেকটু অপশন আছে, রিফান্ড। এখন রিফান্ডের বিষয়ে তো এনবিআর সতর্ক আছে, যেহেতু এখন থেকে কিছু রিফান্ড হবে যেগুলো অটোমেশনে উইথিন 120 ডেজের মধ্যে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তিনটি ক্ষেত্রের কথা বলেছে, একটা হচ্ছে চাকরি আয়, একটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসেট, আরেকটা হচ্ছে এগ্রিকালচার। এবং বাকি রিফান্ডগুলো অন্যান্য ক্ষেত্রে যেমন বিজনেসের রিফান্ড কিভাবে হবে, সেখানে 183 ধারার বিধান প্রযোজ্য হবে, এটা বলা আছে। সো আমাদেরকে এখন এই রিফান্ড অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, জেড টানা, এটা সেকশন 70, এটা না বুঝলে কিন্তু আমরা প্রপারলি রিটার্নটা কি করতে পারবো না। এরপর হচ্ছে রিটার্ন ভিউ, তাহলে আমাদের এই একটি রিটার্ন করতে 60টি স্টেপে যেতে হবে, তারপরে রিটার্ন ভিউ দেখব, রিটার্নের সঠিকতা দেখব, দেন রিটার্ন সাবমিশনের কোশ্চেন, ট্যাক্স পেমেন্টের কোশ্চেন। তাহলে আমাদের প্রথমত আমি দেখাচ্ছি রিটার্ন করতে হলে আমাদের এই 60টি স্টেপ আগে বুঝতে হবে। তা আমরাও এই কোর্সে এই যে 60টি ধাপ আছে রিটার্নের, এই প্রত্যেকটি ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং প্রত্যেকটি পয়েন্ট বুঝিয়ে কিন্তু তারপরে ইনপুট দিব। এরকম নয় শুধু ইনপুট দিয়ে যাচ্ছি, কেস স্টাডি ভিত্তিক আপনি দেখছেন। আপনাকে আগে বুঝতে হবে এটার বেসিস কি। কারণ এই রিটার্ন যে আমরা করব, এই যে 11-13টা ইনকাম নিয়ে আমরা কাজ করব, কোথায় কিভাবে হবে, প্রত্যেকটি পয়েন্ট তো আমাদের বোঝা দরকার, না বুঝলে তো হবে না। ট্যাক্স রেটটা কিভাবে কাজ করবে, বর্তমানে ট্যাক্স রেট কি, রিবেটটা কি, কোথায় রিবেট পাওয়া যাবে। এখন রিবেটের ক্ষেত্রে আমাদের চেঞ্জেস এসেছে, এখন টোটালি 22টি খাত, দানের খাত তৈরি হয়েছে রিবেটের জন্য। সে বিষয়গুলো আমাদের জানতে হবে, কারণ 5 জুলাই কিন্তু আমাদের নতুন একটা এসআরও আছে রিবেটের জন্য। এবং এই ডকুমেন্টগুলো, যে এই রিটার্ন শিখতে গেলে আমাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, এটা অনেকে জানে না। এবার আমরা এইগুলোকে বারবার বলার চেষ্টা করি, যেমন আপনার এই যে খরচ কিভাবে দিতে হবে, নীতিমালা আছে, এই রুলসগুলো আমি এখানে পয়েন্ট আউট করেছি, যে খরচ দিতে হলে এই বিষয়গুলোকে আপনার মাথায় রাখতে হবে। আজকে একটু জাস্ট নলেজে দিচ্ছি আপনাদের, অ্যাসেট দিতে হলে আমাদের কিছু নীতিমালা আছে, এগুলো ফলো করতে হবে। এগুলো এনবিআর কর্তৃক প্রণীত নীতিমালা, আমার নিজের না, ব্যক্তিগত না। তো এগুলো যদি ফলো না করে আমরা আন্দাজে সম্পদ বিবরণী দিয়ে দিই, অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্ট তৈরি করে দিই, এটা তো রিটার্ন হলো না।
এই রিটার্নগুলো তৈরি করতে গেলে আমাদের মূলত আইনগুলো ফলো করতে হয়। তো আমাদের এই রিটার্নের কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা রিটার্নটি করব, এটা হচ্ছে আইনগতভাবে একটি রিটার্ন হবে। এটা যেন তেন রিটার্ন নয়, এটা হবে একটি আইনগত রিটার্ন, তাই না? তো এই যে আইনগত রিটার্ন করতে গেলে আমাদের এই আইনগুলো প্রয়োজন হবে, যেমন আয়কর আইন, ইনকাম ট্যাক্স রুলস, অর্থ আইন, কিছু এসআরও। তো এই বিষয়গুলো কিন্তু আমি সাজিয়েছি। এবং রিটার্ন তৈরি করার ক্ষেত্রে প্রথম যে স্টেপ, করদাতার কাছ থেকে আমাদের ডকুমেন্ট কালেক্ট করতে হয়। এটা একটা জটিল প্রক্রিয়া। আমরা অনেকেই বুঝি না যে একজন করদাতার সাথে আমরা যখন কথা বলবো বা অ্যাজ এ করদাতা হিসাবে রিটার্ন করতে গেলে আমার কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হয়। তা আমি যে কাজটি করেছি আপনাদের জন্য, যে রিটার্ন করতে গেলে কোন ক্ষেত্রে কোন করদাতার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে, এটা একটা লিস্ট তৈরি করে দিয়েছি। প্রথমবার হলে কি ডকুমেন্ট লাগবে, কিভাবে লাগবে, প্রত্যেকটি একটি লিস্ট আমি তৈরি করেছি। তো এই বিষয়গুলো দেখলে আপনার এই রিকোয়ার্ড ডকুমেন্ট সম্পর্কে ধারণা হয়ে গেল। প্রথম মিট আপ হলো কর্তার সাথে, যে আপনি এই ডকুমেন্টগুলো দিয়ে দেন এবং ডকুমেন্টগুলো আপনাকে বুঝে অ্যানালাইসিস করা। আপনার মনে রাখতে হবে রিটার্নের ক্ষেত্রে দুটি বিষয় আছে। একটি হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যুস, আরেকটি হচ্ছে ফ্যাক্ট ইন ল। একটি ফ্যাক্ট ইন ইস্যুকে, একটি ফ্যাক্টকে, একটি ঘটনাকে, মানে একটা স্যালারি সার্টিফিকেটকে আপনার আইনগতভাবে প্রেজেন্ট করা, এটি হচ্ছে আপনার মূল কাজ। তাহলে করদাতার ফ্যাক্টগুলো বোঝা, ডকুমেন্টগুলো বোঝা, ঘটনাগুলো বোঝা, তারপরে সেই অনুযায়ী আপনি প্রিপারেশন নেওয়া। তো আমি যে কাজটি করেছি, আপনাদের এই ই রিটার্ন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে এবং কি কি আইন শিখতে হবে, এইগুলোকে আমি একসাথে করেছি। যেমন আপনাদের জন্য আমি এটা রেডি করেছি যে আপনারা পেয়ে যাবেন। প্রথম কথা হচ্ছে যে আমরা রিটার্নটি এমনভাবে করব যাতে করে আমাদের, যেমন আমাদের প্রথমত এই নতুন যে অর্থ আইন, এই অর্থ আইনে কি কি আপডেট আসছে, এটা নিয়ে আমি একটি টোটাল সিরিজ করেছি। তো 75টি পেজ আছে এখানে। এটা আপনাদেরকে দিয়ে দিব যে রিটার্নে কি কি আপডেট আসছে। যে এই যেমন রিটার্নের তথ্য গোপনের সুযোগ নাই বলেছি, এপিআই যুক্ত হয়েছে, যেমন আমাদের সেপ্টেম্বর থেকে ব্যাংকের তথ্য যুক্ত হচ্ছে। কিভাবে এটা অ্যাপ্লিকেবল হবে, এটাকে দেওয়া ম্যান্ডাটরি হবে কি না, বিভিন্ন করিজাস। এটা ম্যান্ডাটরি থাকবে না, এটা একটা রিল্যাক্সেবল থাকবে। এটা নিয়ে আমরা আলোচনা করব। কিভাবে আপনার রিটার্নটা তল্লাশি হয়, প্রত্যেকটি আপডেটের বিষয় আমরা এখানে নিয়ে আসছি। এটা আপনার 1 নম্বর ডকুমেন্ট, এটা আমরা আপনাদেরকে দিব গ্রুপে। এরপর হচ্ছে এই যে ডকুমেন্ট, এটার পূর্ণাঙ্গ যে অর্থ আইনটি আছে, এই আইনটি আমরা দিচ্ছি। আহ, এইভাবে করে ডকুমেন্ট আমি একটা লিস্ট করেছি। এইটাই আমাদের এই মূল আইন, মূল যে আইনটি আছে 23-এর এই আইন। এরপর রুলসের যে অংশগুলো আমাদের কার্যকর আছে, অর্ডিন্যান্স। দেখেন এই অর্ডিন্যান্স, এটা আমাদের প্রয়োজন হয়, যা যা বলছি আমি প্রয়োজন হয়। তবে ব্যক্তিগত রিটার্নের যে ফর্মটা আছে, যেটা আমাদের বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট। এভাবে করে আরো কিছু এসআরও, যেমন আমরা বললাম যে এই রিবেটের জন্য একটা এসআরও নতুন এসেছে, এই এসআরওতে কি কি আছে, এই বিষয়গুলো। এখন অনেকেই তো আমরা বুঝি না যে আমাদের কি কি প্রয়োজন। এরপর উইথ হোল্ডিং রিটার্নের কিছু আপডেট এসআরও আসছে, উচ্ছে কর বিধিমালা 5 জুলাই 2026 এটা এসেছে। তো এটা আমাদের প্রয়োজন। তো এই ডকুমেন্টগুলো আমরা আপনাদেরকে একটা ফোল্ডার করে গ্রুপে দিয়ে দিচ্ছি, যাতে করে কাজ করতে গেলে আমাদের প্রথমত এই ইনকাম ট্যাক্সের কাজ করতে গেলে বুঝতে হয় যে আমার সোর্স কোথায়, কোন জায়গায় কোনটা আমি পাবো। এটা যদি না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো করে কাজ করতে পারবেন না। তা এটা দিচ্ছি। এরপরে দেখেন আমরা যে কাজটি করব, আপনাকে একদম প্র্যাকটিক্যালি একজন ব্যক্তির করদাতার শুধু নাম ঠিকানা মুছে দিয়ে অ্যাকচুয়াল ডকুমেন্ট দিয়ে তার রিটার্নটি পূরণ করে দেখাবো, এবং সঞ্চয়পত্র ডকুমেন্ট, আপনার স্যালারির ডকুমেন্ট, যাতে করে এই ডকুমেন্টগুলোর সাথে আপনি কানেক্ট করতে পারেন। আপনি তো সেম ডকুমেন্ট পাবেন। এই ফ্যাক্টগুলোকে আইনগতভাবে কিভাবে রিটার্ন উপস্থাপন করা যায়, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো।